Welcome friends, welcome again Sarsika channel, and today topic is breathing and respiration. Respiration, type of respiration, aerobic and anaerobic, structure and function of the respiratory systems, breathing, inhalation, exhalation, gaseous exchange in the lungs, এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা পড়বো। ওকে, সো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ওকে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ফিজিক্যাল এডুকেশনের কে আরও প্রচার প্রসারের আনার জন্য। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। হোয়াট ইজ রেসপিরেশন? শ্বসন কি বা শ্বসন বলিতে আমরা কি বুঝি? Respiration is a chemical reaction that happens in the living cells, including plant cells and animal cells. It is the way the energy is released from the glucose so that all the other chemical processes needed to life can happen. এটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন যেটাতে যেটা প্রাণী কোষে এবং উদ্ভিদ কোষে দুটোতেই হয়। এটা হচ্ছে শক্তি রিলিজ করার, গ্লুকোজ থেকে শক্তিকে রিলিজ করার একটা প্রক্রিয়া। Okay, so respiration is a chemical reaction that happens in the living cells, including plant cells and animal cells, in the way that energy is released from glucose so that the other chemical process needed for life can happen. লাইফের জন্য যে আদার যে কেমিক্যাল রিয়াকশনগুলোর প্রয়োজন হয় সেগুলো এনার্জি দ্বারাই পরিচালিত হয়, বা এনার্জি না থাকলে সেগুলো হয় না। সেই এনার্জি রিলিজ হয় শ্বসনের মাধ্যমে। ওকে, রেসপিরেশনের মাধ্যমে। সো রেসপিরেশন দু রকম হয়, একটা অ্যারোবিক আর একটা অ্যানারোবিক। তাহলে আমরা প্রথমে অ্যারোবিকটা দেখি। অ্যারোবিক রেসপিরেশন, গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন রিয়াক্ট টুগেদার ইন সেল টু প্রডিউস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার অ্যান্ড রিলিজ এনার্জি। অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে গ্লুকোজ অক্সিজেনের সাথে বন্ডিং হয়ে একটা কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে, আর সাথে সাথে জল এবং এনার্জি রিলিজ হয়। ওকে, দ্য রিয়াকশন ইজ কল্ড অ্যারোবিক রেসপিরেশন বিকজ অক্সিজেন ফ্রম দ্য এয়ার ইজ নিডেড। এই সময় বা এই ধরনের রিয়াকশনের ক্ষেত্রে এই ধরনের যে ঘটনাটা বা রিয়াকশন, সেক্ষেত্রে অক্সিজেন প্রয়োজন হচ্ছে। এখানে দেওয়া হয়েছে যে গ্লুকোজ এর সাথে যখন অক্সিজেন কম্বাইন্ড হচ্ছে, প্লাস হচ্ছে, তখন কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার প্রডিউস হচ্ছে, আর সাথে সাথে এনার্জি রিলিজ হচ্ছে এই রিয়াকশনে। ওকে, দ্য মাইটোকন্ড্রিয়া ফাউন্ড দ্য সেল সাইটোপ্লাজম আর ওয়ার মোস্ট রেসপিরেশন হ্যাপেন্স। সাইটোপ্লাজমে যে মাইটোকন্ড্রিয়া থাকে সেটা একটা বড় ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে অ্যানারোবিক respiration. During hard exercise, not enough oxygen can reach your muscle cells, so the aerobic respiration is replaced with anaerobic respiration. ওকে, অ্যানারোবিক রেসপিরেশন বলা হয়েছে যে অবাধ শ্বসন। সেই অবাধ শ্বসন অ্যানারোবিক এক্সারসাইজে যখন আমরা হার্ড এক্সারসাইজ করি তখন সেই পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন মাসেলসে রিচ করতে পারে না, তার কারণে সেটাকে রিপ্লেস করে আমরা অ্যারোবিক অ্যাক্টিভিটি বা অ্যারোবিক রেসপিরেশন হয়। This does not need oxygen for it happens. Okay. Anaerobic respiration is in muscles. Anaerobic respiration produce much less energy than aerobic respiration. অবাধ শ্বসনের তুলনায় কম এনার্জি প্রডিউস করে। দিস ওয়েস্ট প্রোডাক্ট ল্যাকটিক অ্যাসিড। আর এই অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে তার যে ওয়েস্ট প্রোডাক্ট সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, যেটার কারণে আমাদের ফ্যাটিগ আসে বেশি। builds up in the muscles causing pain and tiredness, যেটা পেন হয় আর টায়ার্ডনেস হয়ে থাকে এই ল্যাকটিক অ্যাসিডের কারণে। দিস লিড টু ক্র্যাম্প, এটা ক্র্যাম্পকে লিড করে। ল্যাকটিক অ্যাসিড ইজ অনলি ব্রোকেন ডাউন হোয়েন ইউ স্টার্ট অ্যারোবিক রেসপিরেশন অ্যাগেন। ল্যাকটিক অ্যাসিডটা তখনই আবার ব্রেকডাউন হয় যখন আমরা অ্যারোবিক এক্সারসাইজে বা অ্যারোবিক রেসপিরেশন আমাদের শুরু হয়। গ্লুকোজ যখন অক্সিজেনের অনুপস্থিতিতে ব্রেকডাউন হয় তখন শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিডের সাথে এনার্জি প্রডিউস হয়। সো ল্যাকটিক অ্যাসিড যখন বেশি আমাদের হয়ে যায় পেশিতে, তখন সেই পেশি অবসাদগ্রস্ত হয়ে পড়ে। ওকে, আর এছাড়া অন্যান্য অনেক কারণ রয়েছে পেশির অবসাদের পিছনে। ওকে,
Anaerobic respiration is a microorganism. Anaerobic respiration happens in microorganisms such as bacteria because they need to release energy from glucose too. এই অ্যানারোবিক এক্সারসাইজটা মাইক্রো অর্গানিজমে হয়, যেটা সাচ এস ব্যাকটেরিয়াতে হয়। দে নিড টু রিলিজ এনার্জি ফ্রম গ্লুকোজ টু, গ্লুকোজ থেকে এর এনার্জি রিলিজ করা হয়। Rest which uncellular fungi can carry out the anaerobic process called fermentation. Here is a word equation for formation. গ্লুকোজ যখন ব্রেকডাউন হয় তখন এথানল সাথে কার্বন ডাইঅক্সাইড যোগ হয়। ওকে, সো এই যে এখানে একটা টেবিল দেওয়া হয়েছে, কমপ্লিট দ্য টেবিল। নিড অক্সিজেন, অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে অবশ্যই এখানে ইয়েস হবে, আর অ্যানারোবিকের ক্ষেত্রে নো, কারণ অ্যানারোবিকের ক্ষেত্রে আমাদের অক্সিজেন সেই সময় আমরা নিই না, আর অ্যারোবিকের সাথে অক্সিজেন, গ্লুকোজের সাথে অক্সিজেন বাইন্ডিং হয়ে কার্বন ডাইঅক্সাইড জল আর এনার্জি প্রডিউস করে। ওকে, স্ট্রাকচার অফ ফাংশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেমের যে ফাংশন সেটা আমরা একটু দেখি। আমরা যখন অ্যাটমসফিয়ার থেকে এয়ার নিই তখন হয় নাক দিয়ে কিংবা মুখ দিয়ে বা দুটো দিয়েই হয়। তো ফার্স্ট আমাদের যেটা অর্গ্যানটা আসছে সেটা হচ্ছে নাসাল ক্যাভিটি, তারপর সেই এয়ারটা ট্রাভেল হয়ে ট্রাকিয়া থেকে এবারে লাং যাচ্ছে, লাংসে বঙ্কাস আর ব্রঙ্কিওলস, তারপর শেষে এন্ড অফ দ্য ব্রঙ্কিওলস অ্যালভিওলাই আর দেয়ার। আর ডায়াফ্রাম, রিবস, ইন্টারকোস্টাল মাসল এগুলো তো ফাংশনের ক্ষেত্রে বিশাল একটা ভূমিকা পালন করে। তো আমরা একে একে দেখবো যে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেমস। নোজ অ্যান্ড মাউথ, প্রথমে নাক আর মুখ। এয়ার ক্যান এন্টার দ্য বডি থ্রু আইদার নোজ অর মাউথ, মুখ অথবা নাক দিয়ে এয়ার আমাদের এন্টার করে। ইট বেটার টু ব্রিথ আউট দ্য নোজ বিকজ দ্য স্ট্রাকচার অ্যালাউ টু দ্য বিকাম ওয়ার্ম, ময়েস্ট অ্যান্ড ফিল্টার্ড বিফোর ইট গেট দ্য লাংস। লাংসে যাওয়ার আগে আমাদের যদি এয়ারটা যদি ওয়ার্ম হয়, সেটাকে কুল করা বা ময়েস্ট হয়, সেইগুলো এই ধরনের যে ফিল্টারের যে বিষয়টা সেটা আমাদের নোসে হয়। তার জন্যই বলা হয়েছে যে ব্রিথ টু বেটার থ্রু দ্য নোজ, বিকজ নাক দিয়েই নিঃশ্বাস গ্রহণ করার, শ্বাস প্রশ্বাসটা বেশি ভালো, কারণ আমাদের এই যে ধরনের কন্ডিশনে আমরা এয়ারটাকে নিই সেটাকে উপযুক্ত পরিমাণে করে নেওয়ার জন্য নাকের ভেতরে বিভিন্ন ধরনের মিউকাস টিউকাস ইত্যাদি থেকে থাকে। ওকে, সো দ্য রেসপিরেটরি ট্র্যাক ইজ লাইন উইথ দ্য থিন লেয়ার অফ সেল, লেয়ারের একটা থিন সেল দিয়ে তৈরি হয়। সাম অফ দিস সেলস কোল্ড গবলেট, কিছু সেল রয়েছে যেগুলোকে গবলেট বলা হয়। প্রডিউস মিউকাস, যারা মিউকাস প্রডিউস করে। মিউকাস একটা চটচটে পদার্থ। ওকে, ইট ইজ অলসো হ্যাজ হুইচ হ্যাভ টিনি এয়ার লাইক প্রজেকশন কল্ড সিলিয়া, আর এটাতে ছোট্ট ছোট্ট বা পাতলা পাতলা একবারই টিনি কিছু হেয়ার লাইক প্রজেকশন থাকে, যেটাকে সিলিয়া বলে। আমরা একটু পরে ছবিটা দেখব। The dust and bacteria gets trapped in the cilia and mucus and is pushed toward the throat so that it can be swallowed. Okay, so আমাদের ওই মিউকাস আর যে সিলিয়া, এটা আমাদের ডাস্ট যে এয়ারে থাকছে সেগুলোকে ফিল্টার করে দিচ্ছে, তারপরে বাতাসটাকে, এয়ারটাকে ট্রাভেল করছে কোথায়, থ্রোটের দিকে। ওকে, as you can see the picture, সিলিয়া এই ধরনের টিনি প্রজেকশন থাকে, হেয়ার লাইক প্রজেকশন থাকে, যেটা আমাদের ওই এয়ারে থাকা ডাস্টগুলোকে সেখান থেকে আমাদের ফিল্টার্ড করে দেয়, তারপরে থ্রোটে পাঠায়। ওকে, সো তারপর ট্রাকিয়াতে যাওয়ার পর ট্রাকিয়া ফ্রম দ্য নোজ ওর মাউথ, নাক অথবা মুখ থেকে যখন দ্য এয়ার পাসেস ইনটু দ্য ওয়েন্ড পাইপে যখন যাচ্ছে, দ্য ট্রাকিয়া ইজ রিএনফোর্সড বাই রিংস অফ সি শেপের আকারে যায়। কার্টিলেজ উইথ দ্য কনভেন্স এয়ার টু এন্ড from the lungs, every lungs পর্যন্ত। The trachea branches into bronchi, one to each lungs, প্রত্যেকটা লাংসে ব্রাঞ্চ থাকে। ব্রঙ্কাই এর যে দুটো ব্রাঞ্চ, মেন ডিভাইডেড যে দুটো ব্রাঞ্চ, সেটাকে ব্রঙ্কাই বলছে। The bronchi is split into smaller and smaller tubes called bronchioles, সেই ব্রঙ্কি থেকে বিভিন্ন যে ছোট ছোট যে টিউবগুলো
স্প্লিট হয়েছে সেগুলোকে ব্রঙ্কিওলস বলছি। আমরা একটু পরে ছবিতে আরো ভালোভাবে দেখব। ওকে, at the end of each bronchiole there are many air sacs or alveoli। প্রত্যেকটি ব্রঙ্কিওলের শেষে ছোট ছোট স্যাক্স দেখা যায়, ছোট ছোট থলির মতো দেখা যায়, যেগুলোকে অ্যালভিওলাই বলে। দিস ইজ ওয়ার গ্যাসেস এক্সচেঞ্জ ইন দিস টেক প্লেস। এই অঞ্চলে বা এই জায়গায় এই যে এয়ার স্যাকগুলো রয়েছে, এই যে অ্যালভিওলাই, সেখানেই আসলে গ্যাসিয়াস যে এক্সচেঞ্জটা, কার্বন ডাইঅক্সাইডটাকে নেওয়া আর অক্সিজেনটাকে দেওয়া, এই কাজটা এখানেই হয়। আর এই ফাংশনের ক্ষেত্রে যে সমস্ত আরো বিষয়গুলি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, যেমন প্লুরাল মেমব্রেন অ্যালাউ দ্য লাং টু মুভ ইজিলি ডিউরিং ভেন্টিলেশন। ভেন্টিলেশনের সময় এই প্লুরাল মেমব্রেনটা অ্যালাউ করে লাংসকে। তারপর হচ্ছে রিব কেজ প্রোভাইড দ্য মুভেবল কেজ টু এনক্লোজড অ্যান্ড প্রোটেক্ট দ্য লাংসকে প্রোটেক্ট করার ক্ষেত্রে আর মুভ করার ক্ষেত্রে এই রিব কেজ বড় ভূমিকা পালন করে। ইন্টারকোস্টাল মাসল allow to the rib cage to change in volume of ventilation to happen। ভেন্টিলেশনের ক্ষেত্রে যে ভলিউমে যে চেঞ্জটা হয় নেওয়ার সময় বেশি, এই যে চেঞ্জটা হয় সেটাকে ইন্টারকোস্টাল মাসল হেল্প করে। তারপর রয়েছে ডায়াফ্রাম ওয়ার্কস উইথ দ্য ইন্টারকোস্টাল মাসল টু অ্যালাউ ভেন্টিলেশন টু হ্যাপেন। ভেন্টিলেশন ঘটার ক্ষেত্রে ইন্টারকোস্টাল মাসল ডায়াফ্রামের সাথে সংযুক্ত হয়ে বড় ভূমিকা পালন করে। ইট অলসো সেপারেট দ্য লাংস ফ্রম দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। আর এই ডায়াফ্রামটা অ্যাবডোমিনাল ক্যাভিটিটাকে আলাদা করে রেখেছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া যে দুটো শাখা দুদিকে যাচ্ছে সেটাকে আমরা বলছি ব্রঙ্কাস। আর ব্রঙ্কাসের থেকে যে ছোট ছোট শাখা প্রশাখাগুলি হচ্ছে সেগুলোকে আমরা ব্রঙ্কাইল বলছি, ব্রঙ্কিওল। আর ব্রঙ্কিওলের শেষে আমরা যেটা বলেছিলাম যে অ্যালভিওলা রয়েছে, ঠিক এই ধরনের এয়ার স্যাক্স ব্রঙ্কিওলের শেষে এন্ড অফ দ্য ব্রঙ্কিওলস দেয়ার আর মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ অ্যালভিওলাই আর দেয়ার, যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। এবার ভেন্টিলেশন, the movement of air between in the environment and the lungs via inhalation and exhalation। ইনহেল এবং এক্সহেলের যে বিষয়টা রয়েছে, যেটাতে আমাদের অ্যাটমসফিয়ার থেকে বা এনভায়রনমেন্ট থেকে আমরা এয়ার নিচ্ছি, আবার লাংসে নিয়ে যাচ্ছি, আবার লাংস থেকে এয়ার রিলিজ করছি, এইটা ইনহেল আর এক্সহেলের এই বিষয়টাকে আমাদের ভেন্টিলেশন বলা হয়। ওকে, এয়ার ইজ ওয়ার্ম, moistened and filtered as a travel through the mouth and nasal passage। যখন নাসাল প্যাসেজ এবং মাউথের মধ্য দিয়ে এয়ারটা ট্রাভেল হয়, সেটাকে আর্দ্র এবং ফিল্টার তৈরি করে সেই মিউকাস আর সিলিয়া। ইট দ্য passes through the trachea and one of the two bronchi into one of lungs। প্রত্যেক দুটো লাংসের ক্ষেত্রে যে ব্রঙ্কিগুলো রয়েছে সেটা পাস করে লাংসে। আফটার পাসিং ইন্টু মেনি ব্রঙ্কিওলস, যখন ব্রঙ্কিওলসে যাচ্ছে হাওয়াটা বা বাতাসটা, ইট ফাইনালি অ্যারাইভ ইন্টু দ্য সাম অফ দ্য মিলিয়ন্স অফ টিনি স্যাক্স কল্ড অ্যালভিওলাই। আমরা যে একটু আগে অ্যালভিওলাইয়ের বিষয়টা বলছিলাম, সেই অ্যালভিওলাই শেষে গিয়ে পৌঁছাই সেই এয়ারটা। দেয়ার ইজ ওয়ার গ্যাস এক্সচেঞ্জ টেক প্লেস। আর এই যে অ্যালভিওলাই, সেখানেই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয় এই জায়গাতেই হয়। অক্সিজেন পাসেস আউট দ্য এয়ার ইন্টু দ্য ব্লাড, অক্সিজেনটা ব্লাডে পাস করা হয়, অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডটা পাসেস আউট দ্য ব্লাড ইন্টু দ্য এয়ার ইন দ্য অ্যালভিওলাই। অ্যালভিওলাই সেটাকে দিয়ে দেওয়া হয়, সেই অ্যালভিওলাই আবার লাংস থেকে আবার এয়ারে অর্থাৎ অ্যাটমসফিয়ারে ছেড়ে দেয়। এইভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ওখানে ঘটে। তারপর ব্রিদিং ইনহেলেশনের ক্ষেত্রে যে ব্রিদিং, দ্য ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল রিল্যাক্স and the external intercostal muscle contract। ইন্টারনালের যে মাসেল কোস্টাল রয়েছে, ইন্টারকোস্টাল যে মাসল সেটা হচ্ছে রিল্যাক্স, সেই ইন্টারকোস্টাল মাসলটা রিল্যাক্স হয়, এবং আর এক্সটার্নাল যে ইন্টারকোস্টাল মাসলটা সেটা কন্ট্রাক্ট হচ্ছে, আর পুলিং দ্য রিব কেজ আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। আমাদের যে রিব কেজ, যে বক্ষ পিঞ্জর, সেটাকে
আপওয়ার্ড উপরের দিকে এবং আউটওয়ার্ড বাইরের দিকে পুল করছে। দ্য ডায়াফ্রাম কন্ট্রাক্ট পুলিং ডাউনওয়ার্ড। আর এই সময়ে আমাদের যে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম সেটা নিচের দিকে পুল হয়। তাহলে কি হয়, দ্য লাং ভলিউম ইনক্রিজ, ভলিউমটা ইনক্রিজ হয়, অ্যান্ড দ্য এয়ার পাসেস ইনসাইড দ্য ডিক্রিজ। আর এয়ারটা এয়ারের যে প্রেসার সেটা ডিক্রিজ হয়ে যায়। এয়ার ইজ পুশড ইনটু দ্য লাং। আমরা ছবিটায় দেখি ব্রিদিং ইনহেলেশনের ক্ষেত্রে এই যে এয়ারটা আমাদের নস এবং মাউথের মধ্য দিয়ে ট্রাকিয়ার মধ্য দিয়ে গিয়ে যাচ্ছে আমাদের ওই লাংসের ক্ষেত্রে। এই সময় কি হচ্ছে, আমাদের এই যে রিব কেজের যে ছবিটা দেওয়া হয়েছে, এই রিব কেজটা ইন্টারকোস্টাল মাসেলের সাথে কন্ট্রাক্ট করছে, এক্সপেন্ডিং দ্য রিব কেজটাকে এক্সপেন্ড করছে। তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে, প্রেসার ডিক্রিজ, সো এয়ার পুশড ইনটু দ্য লাং। প্রেসার সেখানে আমাদের এই লাংসে এয়ার প্রেসারটা তখন কম হয়ে যাচ্ছে। তো এয়ার প্রেসারে যখন কম হয় তাহলে কি হবে, এয়ারটা সহজেই পুশ হয়ে যায়। ডায়াফ্রাম কন্ট্রাক্ট পুলিং ডাউন। এই সময় ডায়াফ্রাম নিচের দিকে ডাউনওয়ার্ডে পুল হচ্ছে, তাই জায়গাটা আরো বেশি হয়ে যাচ্ছে। যত বেশি জায়গা হবে তত এয়ারের প্রেসারটা কম হয়ে যাবে। তারপর হচ্ছে ব্রিদিং আউট এক্সহেলেশন। এক্সহেলেশনের ক্ষেত্রে ব্রিদিং যে আউট বিষয়টা, দ্য এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল রিল্যাক্স। এবারে এক্সটার্নাল যে ইন্টারকোস্টাল মাসল সেটা রিল্যাক্স হচ্ছে। আমরা ইনহেলেশনের ক্ষেত্রে দেখলাম যে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলটা রিল্যাক্স থাকছিল আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলটা কন্ট্রাক্ট হচ্ছিল। কিন্তু এক্সহেলের সময়, ব্রিদিং আউটের সময় এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলটা এবার রিল্যাক্স হচ্ছে আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলটা কন্ট্রাক্ট হচ্ছে। তাহলে কি হয়, ঠিক তার অপোজিট হবে। পুলিং দ্য রিব কেজ ডাউনওয়ার্ড অ্যান্ড ইনওয়ার্ড। নিচের দিকে রিব কেজটা আসছে এবং ইনওয়ার্ড হচ্ছে। দ্য ডায়াফ্রাম রিল্যাক্স মুভিং ব্যাক আপওয়ার্ড। ডায়াফ্রাম রিল্যাক্স হয়ে যাচ্ছে, মধ্যচ্ছদা রিল্যাক্স হচ্ছে, সে তার নিজের পজিশনে চলে যাচ্ছে ফিরে। মুভিং ব্যাক আপওয়ার্ড উপরের দিকে। ইনহেলের সময় নিচের দিকে গিয়েছিল, এক্সহেলের সময় উপরের দিকে যাচ্ছে সে নিজের পজিশনে। দ্য লাং ভলিউম ডিক্রিজ অ্যান্ড এয়ার প্রেসার ইনসাইড ইনক্রিজ। লাংয়ের যে ভলিউম, লাংয়ের যে আয়তন, ফুসফুসের আয়তন কমে যাচ্ছে, তাহলে এয়ারের প্রেসার অটোমেটিকলি বেশি হবে। এয়ার প্রেসার ইনসাইড ইনক্রিজ হচ্ছে, ভিতরে এয়ারের প্রেসারটা বাড়ছে, অ্যান্ড এয়ার পুশড আউট দ্য লাংস। আর তাহলে কি হবে, ফাইনালি এয়ারটা পুশ আউট হচ্ছে লাংস থেকে। ওকে, সো ব্রিদিং আউট ইনহেলেশন ছবিটা আমরা দেখি। At the time of exhalation or breathing out, intercostal muscle relax, allowing the ribcage to drop inward and downward. At the same time, volume of lungs will decrease, and the inside of the lungs, air pressure will increase, and at the same time, diaphragm relax and move upward. That's why the volume of lungs more decrease and pressure will increase. Then automatically air pushed out the lungs. আমরা আমাদের যখন ইন্টারকোস্টাল মাসলটা রিল্যাক্স হচ্ছে আর রিব কেজটা আমাদের ড্রপ হয়ে যাচ্ছে ইনওয়ার্ডে, সংকোচন যখন হচ্ছে, আর সাথে সাথে ডায়াফ্রাম নিচ থেকে উপরের দিকে চাপ দিচ্ছে, তখন স্বভাবতই আমাদের যে ফুসফুসের যে আয়তন সেটা কমে যাচ্ছে। আর যখনই আয়তন কমে যাচ্ছে তখনই বাতাসের যে প্রেসার, সেই প্রেসারটা আরো বেশি হয়ে যাচ্ছে। সেই বেশি প্রেসার হওয়ার কারণে সহজেই আমাদের যে বাতাসটা ফুসফুস থেকে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করছে। এইভাবে এক্সহেলেশনটা হয়। That is the mechanism of exhalation or breathe out. গ্যাস এক্সচেঞ্জ ইন দ্য লাংস। লাংসের মধ্যে কিভাবে গ্যাসটা এক্সচেঞ্জ হয় সেটাকে আমরা একটু দেখব। ওকে, গ্যাস এক্সচেঞ্জ ইন দ্য লাংস হ্যাপেন ইন দ্য অ্যালভিওলাই। আমি আগেও বললাম যে গ্যাসের যে এক্সচেঞ্জ সেটা অ্যালভিওলাতে হয়, যে ছোট ছোট যে এয়ার স্যাক্স গুলো রয়েছে ব্রঙ্কিওলের শেষে, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস আর। সো সাম অফ দ্য ফিচার অফ অ্যালভিওলাই ইনক্লুড। এখানে কিছু অ্যালভিওলারের কিছু ফিচার এর কথা বলা হয়েছে। টিনি ওয়ালগুলো খুব পাতলা হয়, টিনি হয়, জাস্ট লাইক সেল থিক, লার্জ সারফেস এরিয়া,
সারফেস যে এরিয়াটা সেটা বড় হয়, আর ময়েস্ট সারফেস হয়, আর্দ্র হয় সারফেসটা, মেনি ব্লাড ক্যাপিলারিস সেখানে থাকে। তো এই যে আমরা এই ছবিটা যদি দেখি, এই ছবিটা হচ্ছে আমাদের অ্যালভিওলাইয়ের। ওকে, আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্যাপিলারি, ব্লাড ক্যাপিলারি, যেখানে যেখানে ব্লাড সব সময় যাওয়া আসা করছে। ওকে, তো অ্যালভিওলাই কিভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়, যখন এয়ার ইন হচ্ছে অ্যালভিওলাইয়ের মধ্যে, অ্যাটমসফিয়ার নাক এবং মুখের মধ্য দিয়ে ট্রাকিয়াতে ট্রাভেল করে এসে ব্রঙ্কি থেকে ভাগ হয়ে ব্রঙ্কিওয়াল শেষে যখন শেষ অ্যালভিওলাই এসে পৌঁছাচ্ছে, তারপরে এই যে অ্যালভিওলাই এয়ার ইন হওয়ার সাথে সাথে আমাদের যে ব্লাড ক্যাপিলারির মধ্যে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা আমাদের অ্যালভিওলার মধ্যে যাচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা আমাদের অ্যালভিওলার মধ্যে যাচ্ছে, কারণ আমাদের ব্লাড ক্যাপিলারির যে কার্বন ডাইঅক্সাইড তার প্রেসারটা কম, আর ক্যাপিলারিটা হচ্ছে বেশি, অ্যালভিওলে বেশি। তাই যে ব্লাড ক্যাপিলারির মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা সেটা আমাদের অ্যালভিওলায় যাচ্ছে, আর অ্যাট দ্য সেম টাইম অক্সিজেন অ্যালভিওলাই থেকে ট্রাভেল করে ওই ব্লাড ক্যাপিলারিতে আসছে, ক্যাপিলারির মধ্যে, আর সেই অক্সিজেন সেই ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে চলে যাচ্ছে কোথায়, আবার হৃৎপিণ্ড আবার সংকোচন করে পুরো শরীরে ছড়িয়ে দিচ্ছে রক্তটা। আরেকবার বলছি, অ্যালভিওলায় এয়ার ইন হওয়ার পর আমাদের যে এই যে রক্তজালক রয়েছে, যেটা অ্যালভিওলাইয়ের চারপাশে জড়িত রয়েছে, সেই অ্যালভিওলাইয়ের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ বেশি থাকে আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকে। আর ক্যাপিলারির মধ্যে অক্সিজেনের পরিমাণ কম এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হওয়ার কারণে সহজেই ডিফিউজ পদ্ধতিতে ডিভিশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের অ্যালভিওলায় ডিফিউজ হয়ে যাচ্ছে, আর অক্সিজেনটা ক্যাপিলারির মধ্যে, তারপর সেই ব্লাডটা অক্সিজেনেটেড ব্লাড হয়ে হৃৎপিণ্ডে যায়, হৃৎপিণ্ড আবার পাম্প করে পুরো শরীরে ছড়িয়ে দিচ্ছে। ওকে, so gas exchange in alveoli, the gas move by diffusion from where they have a high concentration to where they have a low concentration. হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন দিকে মুভ করে এয়ার। তাহলে বেশি হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক্যাপিলারিতে, আর কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাপ সেটা অ্যালভিওলায় কম, তাই বেশি থেকে কমের দিকে সহজেই চলে যাচ্ছে। আর অ্যালভিওলার মধ্যে অক্সিজেনের পরিমাণ বেশি, অ্যালভিওলাই থেকে অক্সিজেন সহজেই ব্লাড ক্যাপিলারিতে ডিফিউজ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তার মেকানিজম। ওকে, এবার আমরা এই ছকটার সাহায্যে এই বিষয়টাকে আর একটু সহজভাবে বুঝবো। ইনহেল যখন এয়ারটা আমাদের ইনহেল হচ্ছে, তখন অক্সিজেনের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 20.996, আর কার্বন ডাইঅক্সাইডের যে রেশিও সেটা হচ্ছে 0.03। ওকে, আর এক্সহেলের সময় আমাদের ওই অক্সিজেন পরিমাণটা 16% অর্থাৎ 16% হয়ে যাচ্ছে, অর্থাৎ 4%, 4.9% অক্সিজেন ইনটেক হয়ে যাচ্ছে আমাদের ক্যাপিলারির মধ্যে অ্যালভিওলায়। আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03 কম থাকার কারণে আমাদের যে ব্লাডের মধ্যে যে বেশি পরিমাণে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেটা হয়ে 4.96 এসে দাঁড়াচ্ছে, এটা আমাদের এক্সহেল আউট হয়ে যাচ্ছে। ওকে, এছাড়া অন্যান্য আরও বিষয়গুলি এখানে রয়েছে। বেসিক্যালি আমরা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের কথাই। ইফেক্ট অফ এক্সারসাইজ অন ব্রিদিং, এক্সারসাইজের ক্ষেত্রে ব্রিদিংয়ের ইফেক্টটা কি
এই বিষয়টা আমরা একটু দেখি। ডিউরিং এক্সারসাইজ দেয়ার ইজ এ ইনক্রিজ ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড মাসল সেলস রেসপায়ার মোর দেন দ্য ডু ওয়েন দ্য বডি ইজ এট রেস্ট। যখন বডি বা শরীর যখন রেস্টে থাকে তার তুলনায় বেশি পরিমাণে শ্বসন হয় বা শ্বাস প্রশ্বাস নেওয়া হয় যখন আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি। ওকে, এক্সারসাইজ ইনক্রিজ দ্য রেট অফ ডেপথ অ্যান্ড ব্রিদিং, রেটটাকে বাড়িয়ে দেয় আর ব্রিদিংয়ের যে ডেপথ সেটাকেও বাড়িয়ে দেয় এক্সারসাইজ করলে। দ্য হার্ট রেট ইনক্রিজ ডিউরিং এক্সারসাইজ, হার্ট রেট সাথে সাথে এক্সারসাইজের সাথে সাথে হার্ট রেট ইনক্রিজ হচ্ছে। দ্য রেট অ্যান্ড ডেপথ অফ ব্রিদিং ইনক্রিজ হচ্ছে। দিস মেক্স শিওর দ্যাট মোর অক্সিজেন ইজ অ্যাবজর্বড ইনটু দ্য ব্লাড অ্যান্ড মোর কার্বন ডাইঅক্সাইড রিমুভ ফ্রম ইট। যেহেতু বেশি পরিমাণে আমাদের অক্সিজেন ইনটেক করছি, সে আমরা বেশি পরিমাণে অক্সিজেন নিতে পারছি আর কার্বন ডাইঅক্সাইডটাকেও বেশি পরিমাণে রিমুভ করতে পারছি। যেহেতু রেট অফ ব্রিদিংটা আমাদের রেট অফ ব্রিদিং আর ডেপথ অফ ব্রিদিংটা ইনক্রিজ হচ্ছে ডিউ টু এক্সারসাইজ। দ্য রেট অফ ব্রিদিং ক্যান বি মেজার্ড বাই কাউন্টিং দ্য নাম্বার অফ ব্রিথ ইন 1 মিনিট। আমাদের যে ব্রিদিং যে রেটটাকে সেটাকে আমরা কাউন্ট করতে পারি, মেজার করতে পারি 1 মিনিটে কটা হচ্ছে এইভাবে। দ্য ডেপথ অফ ব্রিদিং ক্যান বি মেজার ইউজিং স্পাইরোমিটার। স্পাইরোমিটার নামক একটা যন্ত্রের সাহায্যে আমাদের যে ব্রিদিং এর যে ডেপথ সেটাকেও কিন্তু আমরা মেজার করতে পারি। ওকে, তারপরে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি টাইডাল ভলিউম বিষয়টা আমাদের অনেক সময় আমাদের এই বিষয়ে কনফিউশন হয়ে যায়, আমরা যে টাইডাল ভলিউম কোনটা আর ভাইটাল ক্যাপাসিটি কোনটা এই টার্মগুলো শুনে। ওকে, তো ভাইটাল ক্যাপাসিটি ইজ নাথিং বাট দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার that can be expelled from the lungs after taking a deepest possible breath। আমাদের যতটা সম্ভব as much as possible আমরা after taking deepest breath যতটা সম্ভব এয়ার আমরা ইন করার পরে ফোর্সফুলি যতটুকু আমরা বাতাস এক্সপেল করতে পারি সেটাকে আমাদের ভাইটাল ক্যাপাসিটি বলা হয়। দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপেলড ফ্রম দ্য লাংস থেকে যতটা ম্যাক্সিমাম আমরা বাতাসকে এক্সপেল করতে পারি, বার করতে পারি, কখন? আফটার টেকিং এ ডিপেস্ট পসিবল ব্রেথ। আমাদের যে সম্ভাব্য যে ম্যাক্সিমাম যে যতটুকু আমরা ইনটেক করতে পারছি বাতাস, তারপর the maximum volume of air that can be expelled from the lungs, that's called vital capacity. Okay, আরেকটা হচ্ছে টাইডাল ভলিউম, the amount of air we breathe out when you are resting। যখন আমরা রেস্টে থাকছি তখন যে পরিমাণে আমাদের বাতাস ব্রিথ আউট করতে পারি সেটাকে বলা হয় টাইডাল ভলিউম। ইম্পর্টেন্ট অফ টাইডাল ভলিউম অ্যান্ড ভাইটাল ক্যাপাসিটি টু টেস্ট লাং ফাংশন। এই যে আমাদের টাইডাল ভলিউম আর ভাইটাল ক্যাপাসিটিকে যখন আমরা টেস্ট করি তখন আমরা ওই লাংসের যে ফাংশন সেটাকে বুঝতে পারি যে লাংস কতটা ফাংশন করছে। দ্য ইম্পর্টেন্স অফ টাইডাল ভলিউম অ্যান্ড ভাইটাল ক্যাপাসিটি টু টেস্ট লাং ফাংশন। তারপর ইফেক্ট অফ স্মোকিং এর ইফেক্টটা কি? স্মোকিং ক্যান কজ লাং ডিজিজ, হার্ট ডিজিজ অ্যান্ড সার্টেন ক্যান্সার। এই যে লাংসের যে বিভিন্ন ধরনের যে ডিজিজগুলো রয়েছে, হার্ট ডিজিজগুলো রয়েছে বা কিছু ধরনের ক্যান্সার রয়েছে সেগুলো স্মোকিং এর কারণে হয়। ওকে, নিকোটিন ইজ দ্য অ্যাডিকটিভ সাবস্টেন্স টু টোবাকো। টোবাকোর যে নিকোটিন সেটা হচ্ছে একটা অ্যাডিকটিভ সাবস্টেন্স। ইট কুইকলি reach the brain and create a dependency, so the smoker become addicted। স্মোকিং এর ক্ষেত্রে আমাদের একবারে সরাসরি সেটা ব্রেনে ইফেক্ট করে, যেটা সেখানে একটা ডিপেন্ডেন্সি তৈরি করে এবং স্মোকারকে অ্যাডিক্ট করে তোলে। ইফেক্ট অন দ্য এয়ার প্যাসেজ, এই স্মোকিং এর এয়ার প্যাসেজ কিভাবে এফেক্ট হয়? স্টিকি মিউকাস ইন দ্য লাংস ট্র্যাপ pathogens। The mucus is normally swept out the lungs by cilia on the lining of the trachea, bronchi and bronchioles. However, cigarette smokes contain harmful chemicals that damage these cells, leading to build up mucus and smoker irritated bronchi causing bronchitis।
আমাদের যে মিউকাস, যে এয়ার পেসে যে মিউকাস রয়েছে, যে সিলিয়া রয়েছে, এগুলো আমাদের প্যাথোজেন্সকে ট্র্যাপ করে, জীবাণুদেরকে, ধুলোবালিদেরকে, এগুলোকে ট্র্যাপ করে, যার ফলে আমরা নর্মালি সেই পরিশুদ্ধ যে বাতাস সেটাকে আমরা ইনটেক করতে পারি। আর স্মোকিংয়ের ক্ষেত্রে কি হয়, এই স্মোকিংয়ের যে কন্টেন্টটা সেটা খুব হার্মফুল কেমিক্যাল হয়, যেটা আমাদের সেই সেলগুলোকে ড্যামেজ করে দেয়। ওকে, আর মিউকাস বিল্ডটাকে ক্ষতি করে, আর স্মোকার কফ হয়। স্মোক এরিটেট টু ব্রঙ্কিকে এরিটেট করে, তাহলে কজিং ব্রঙ্কাইটিসের জন্য। তার ফলে আমাদের কি হয়, ব্রঙ্কাইটিস নামক যে ফুসফুসে যে রোগ, যে এয়ারপেসে যে ডিজিজটা হয়, সেটা স্মোকিং এর কারণে হয়। ওকে, তারপরে আমাদের এয়ারপেসে যে এই ধরনের ইফেক্ট হয়, তারপর অ্যালভিওলাই কিভাবে হচ্ছে, effect on the alveoli. Smoke damage the walls of the alveoli. Alveoli ওয়ালগুলোকে ড্যামেজ করে। The alveoli wall break down and join together. তারা ব্রেক হয়ে একসাথে জয়েন হয়ে যায়, forming লার্জ স্পেস তৈরি করে তারা, দেন দ্য নর্মালের তুলনায়। Reduce the efficiency of gas exchange. So people with the lung disease, emphysema, a type of COPD or chronic obstructive pulmonary disease আক্রান্ত হয়। আমাদের ওই যে অ্যালভিওলের ওয়ালগুলো নষ্ট হওয়ার কারণে, সেগুলো দ্বিখণ্ডিত হয়ে একসাথে জয়েন হয়ে যাওয়ার কারণে আমাদের যে অ্যালভিওলের মধ্যে যে স্পেস, সেটা নর্মালের তুলনায় বেশি হয়ে যায়, রিডিউস হয়ে যায়, কমে যায়। তারপরে কি হচ্ছে, আমাদের যে গ্যাসিয়াস যে এক্সচেঞ্জের যে ক্ষমতা, এফিসিয়েন্সি যেটা, সেটা কমে যায়। তাহলে যদি কম এক্সচেঞ্জ করার জায়গা থাকে, তাহলে কি হবে, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাবে না। ওকে, তার কারণে এমফিসেমা নামক এই রোগটা হয়। কার্বন মনোক্সাইড CO combine with the hemoglobin in red blood cells. This reduce the ability to blood carry oxygen, putting strain on the circulatory system and increase the risk of coronary heart disease and strokes. কার্বন মনোক্সাইডটা কি হচ্ছে, আমাদের হিমোগ্লোবিনের যে রেড ব্লাড সেলে যে হিমোগ্লোবিন, সেটার সাথে কম্বাইন হয়, আমাদের যে অক্সিজেন যে ক্যারি করার যে এবিলিটিটা, সেটা কমে যাচ্ছে, যেহেতু কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে কম্বাইন হয়ে যাচ্ছে। তাই অক্সিজেন নিয়ে যাওয়ার যে, যদি আমরা ধরি যে হিমোগ্লোবিনের কাছে একটা থলি আছে, যেটাতে সে অক্সিজেন ক্যারি করে, সেই থলিতে যদি কার্বন মনোক্সাইড যায় বা কার্বন মনোক্সাইড প্রবেশ করে থাকে, বা তাহলে অক্সিজেন নিয়ে যাওয়ার ক্ষমতা স্বভাবতই কমে যাবে। তো এই অক্সিজেন কম নিয়ে যাওয়ার কারণে আমাদের যে সার্কুলারিটি সিস্টেম, সেটার উপরে স্ট্রেন হয়, একটা চাপ সৃষ্টি হয়। তারপর কি হয়, যখন সার্কুলারিটি সিস্টেমের উপরে চাপ পড়বে, তারপর রিস্ক অফ করোনারি হার্ট ডিজিজ অ্যান্ড স্ট্রোকস। তাহলে আমাদের যে করোনারি যে হার্ট ডিজিজগুলো হয় বা স্ট্রোকসের যে মাত্রাটা, যে ঝুঁকিটা বেশি হয়ে যায়। তারপর লাং ক্যান্সার, কার্সিনোজেন্স অ্যান্ড সাবস্টেন্স দ্যাট কজ ক্যান্সার। এই ধরনের যে একটা সাবস্টেন্স, সেটা আমাদের ক্যান্সারের জন্য দায়ী। টোবাকো স্মোক কন্টেন মেনি কার্সিনোজেন ইনক্লুড টার থাকে, আর এই যে কার্সিনোজেন থাকে। স্মোকিং ইনক্রিজ দ্য রিস্ক অফ লাং ক্যান্সার। স্মোকিং আমাদের লাংসকে ক্যান্সারের ঝুঁকিপূর্ণ হয়। অ্যান্ড ক্যান্সার টু মাউথে ক্যান্সার হয়। থ্রোট অ্যান্ড অ্যাসোফেগাস আর থ্রোটেও ক্যান্সারের মাত্রাটা বাড়িয়ে দেয়। ওকে, তো বেসিক্যালি এইগুলো ছিল ইফেক্ট অফ স্মোকিং। So thanks for watching and for today.